হঠাৎ চিকেন নেক করিডোরে সর্বোচ্চ সতর্কতা উচ্চ পর্যায়ের বৈঠক। নিউ ইয়র্ক মর্নিংয়ে কিন্তু তারা এভাবেই বলেছিল যে চিকেন নেক অন হাই অ্যালার্ট। উনি রিসেন্টলি এরকম কিন্তু বলেছেন যে আমরা বড় সংখ্যক সাবমেরিন আমরা আনতে যাচ্ছি। মোরাল নেভার হেল্প দিস কাংলুজ। বাংলাদেশিদেরকে তারা আবার বুলি করে, মানে কাংলাদেশ বলে, বাঙালিকে বলে কাঙ্গালি, তারপরে বাংলাকে বলে কাংলা, কাংলু। আমরা ইন্ডিয়ার চাইতে অনেক ভালো, অনেক ধনী আর কি, আমরা অনেক বেশি খাই। তোরা ভুকা থাকিস, তোরা নাঙ্গা থাকিস, তোরা ক্ষুধার্ত থাকিস। 102 এবং বাংলাদেশের পজিশনটা কি আমরা দেখছি যে ওই 5ই আগস্টের আগে শাহবাগের ওই মানে পিজি হাসপাতাল সেখানে দুবাই এরকম মিটিং করেন এবং এই ছবিগুলো কিন্তু ভাইরাল হয়ে গেছে। লালমনিরহাট, আমি পরপর বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি, আপনারা দেখবেন যে লালমনিরহাট বাংলাদেশি পাইলটস টু ট্রেন ইন পাকিস্তান ফর ফার্স্ট টাইম সিন্স 1971। গতকালকেও একটা ভিডিও বানিয়েছিলাম যে JF-17 বাংলাদেশের মানুষের প্রতি আল্লাহরও একটা নেক নজর আছে। আমাদের বিশ্বাস আল্লাহ বাংলাদেশকে এমন কিছু ক্ষতি করবে না যেটাতে বাংলাদেশের আবার ঘুরে দাঁড়ানো বা উঠে দাঁড়ানো খুব কঠিন হয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। নিউ ইয়র্ক মর্নিং এরকম একটা নিউজ দিয়েছে আর কি যে চিকেন নেক অন হাই অ্যালার্ট, সিকিউরিটি আর্মি অ্যান্ড ইন্টেলিজেন্স এজেন্সিস মিট ইন শিলিগুড়ি। তো এটা নিয়ে বলবো যে ওখানে তারা আবার কি খিচুড়ি পাকাচ্ছে। মানে বলা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক যে একটা অস্থিরতা, তারপরে হচ্ছে যে ওই সীমান্তের কাছে চাইনিজদের একটা নাকি তৎপরতা হচ্ছে আর কি। আমরা জানি যে তিস্তা যে প্রকল্প সেটার কাজ শুরু করবে চাইনিজরা, এবং আমার মনে হয় যে এগুলি নিয়েই তাদের একটা টেনশন। লালমনিরহাট, আমি পরপর বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি, আপনারা দেখবেন যে লালমনিরহাট মানে এয়ারবেস বা বিমানবন্দর যাই বলে আর কি, সেখানে অলমোস্ট রেডির পথে আর কি। তো এইটা আমরা দেখতে পারবো আর কি। এবং এখানে বাংলাদেশের যেই পুরনো জেট ফাইটার হোক বা নতুন জেট ফাইটার হোক বা সেখানে রাডার বসানো হোক বা আমরা দেখতেছি এগুলি। আমি প্রচুর ভিডিও বানিয়েছি, আপনারা যারা দেখেননি অবশ্যই দেখবেন। এবং সেখানে বাংলাদেশের সামরিক বাহিনীর উপস্থিতি, তারপরে হচ্ছে যে বিমান বাহিনীর উপস্থিতি, এগুলি তাদের একটা টেনশন এবং শঙ্কার জায়গা। এবং তারা ওখানে সৈন্য সমাবেশ করতেছে, ড্রিল করতেছে। এটা নিয়ে আমাদের ভয় পাওয়ার কিছু নাই, এটা তারা বারবার বলে আসতেছে। তাদের এই অ্যাক্টিভিটিগুলোতে আমাদের কোনো নিরাপত্তার ব্যাপারে আমাদের কোনো চিন্তাভাবনা থাকবে না। বাট আমাদের ওই লালমনিরহাট বিমানবন্দর নিয়ে, যেখানে বলা হয় যে 1 মিনিটের মধ্যে একটা জেট ফাইটার ওই শিলিগুড়ি বা চিকেন নেকের ওই জায়গাটাতে উড়ে যেতে পারে আর কি। তো তাদের এসব নিয়ে তাদের ঘুম হারাম। প্রায় 150 কোটি মানুষের ভারত, 18 কোটি মানুষের বাংলাদেশকে কেন ভয় পায় এটা আসলে বুঝি না আর কি। দেখেন চিকেন নেক নিয়ে তাদের কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে খবর আছে, এবং একটা দুইটা টুইট আপনাদেরকে শেয়ার করব, সেটা অবশ্যই প্রথমেই আমি আপনাদেরকে শেয়ার করব। আমার মনে হয় যে আমি ভিডিওটা শুরু করি আর কি, শেষ পর্যন্ত থাকবেন। এবং আমরা যারা বাংলাদেশি আছি আপনাদের সবাইকে আমি বারবার বলি যে চ্যানেলটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং ছড়িয়ে দেবেন আর কি। দেখেন এখানে এক দাদাবাবু না কাকাবাবু আমি জানি না, একটা টুইট আমার চোখে পড়লো। আমরা দেখছি যে ওই 5ই আগস্টের আগে শাহবাগের ওই মানে পিজি হাসপাতাল সেখানে একেবারে 5ই আগস্টের ঠিক আগ দিয়ে সম্ভবত 4 তারিখ বা 3 তারিখ মানে আগুন লেগে গেছিলো আর কি। এবং ওখানে ওই ভারত এবং বাংলাদেশের ফ্ল্যাগওয়ালা যে অ্যাম্বুলেন্স যেগুলি আছে সেগুলো আক্রান্ত হয়েছিল। আমি জানি যে আপনারাও দেখছেন এরকম একটা ভাইরাল ভিডিও ক্লিপ, যে ওই অ্যাম্বুলেন্সের উপরে 2টা ফ্ল্যাগ ছিল, ভারত এবং বাংলাদেশ। মানে তারা ওই ফ্রেন্ডলি কান্ট্রিদেরকে ডোনেট করে। মানে আমরাও দেখেছি যে শুভেচ্ছা হিসাবে কিন্তু বাংলাদেশও কিন্তু বিভিন্ন সময় মায়ানমারে ভূমিকম্প হয়েছে, মায়ানমারে গেছে, মায়ানমারে ডোনেট করেছে, চিকিৎসা দিয়েছে, এরকম আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা দেখছি। তুরস্কে বাংলাদেশ গেছে, তুরস্ক তো বাংলাদেশের চাইতে অর্থনৈতিক দিক দিয়ে অনেক উপরে আছে। তো সেখানে কিন্তু আমরাও তাদেরকে ওখানে আমরা দিয়ে আসছি। এটা ফ্রেন্ডলি জেস্টার হিসাবে কিন্তু মানুষ দেয়, নট নেসেসারিলি যে ওইটা আপনার চাইতে ধনী হবে বা গরিব হবে আর কি। তো আমরা দেখছিলাম যে ওই ভারত এবং বাংলাদেশি ফ্ল্যাগওয়ালা সেখানে ভারতের ফ্ল্যাগের উপরে মানে কিছু মানুষ ক্ষোভ আর কি, ওই শেখ হাসিনার উপরে ক্ষোভ বা ভারতের উপরে ক্ষোভ। ওই 5ই আগস্টের আগে এরকম একটা ভাইরাল হয়েছিল এই ভিডিও ক্লিপ, মানে তারা ওই লাঠি দিয়ে পিটাচ্ছিল ওই ভারতের ফ্ল্যাগের উপরে। তো সেরকম একটা অ্যাম্বুলেন্সের ছবি ঋষি বাগরি, এটা ইন্ডিয়ান একটা জিনিস। তো উনি 19 ঘন্টা আগে একটা এক্স হ্যান্ডেলে তার অ্যাকাউন্ট থেকে টুইট করেছেন, এবং সেখানে উনি বলতেছেন যে ইন্ডিয়া ডোনেটেড 10 অ্যাম্বুলেন্সেস টু বাংলাদেশ টু মার্চ
2021 during the COVID pandemic as a goodwill gesture. দেখেন এই ভদ্রলোক বলতেছে আর কি, মানে আপনারাও আপত্তি জানান যে দাদা বাবু যেন না বলি বা কাকা বাবু যেন না বলি, মানে ভদ্রলোক যেন না বলি, মানে তারা আসলে ডিজার্ভই করে। তারা মানে আসলে ইউটিউবে তো এরকম কিছু বলতে পারি না, এটা আবার তাদের মানে নিজস্ব ইউটিউবের কিছু নিয়ম মানে তরিকা আছে আর কি, তো ওইটার বাইরে যেতে পারি না আর কি। তো এখানে আরও বলতেছে যে দ্য বাংলাদেশিস আন্ডার দ্য ইউনিস গভর্নমেন্ট রিমুভড ইন্ডিয়ান ফ্ল্যাগস ফ্রম দিস অ্যাম্বুলেন্সেস, মোরাল নেভার হেল্প দিস কাংলুজ। বাংলাদেশিদেরকে তারা আবার বুলি করে, মানে কাংলাদেশ বলে, বাঙালিকে বলে কাঙ্গালি, তারপরে বাংলাকে বলে কাংলা, কাংলু। তো আজকে এইটারও একটা উত্তর দিব, আপনারা থাকবেন, মানে যাবেন না আর কি। আমার মনে হয় যে এই ভিডিওটা যথেষ্ট বাংলাদেশি যারা নাকি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের মানুষ, আমরা আমার ভিউয়ার যারা প্রচুর ভিউয়ার আমরা আপনারা দেখেন আর কি, তো তাদেরকে বলবো যে প্রত্যেকটা গ্রুপে ভাই ভিডিওটা শেয়ার করেন, মানে এইটা তাদের একটা মোরাল একটা মানে শিক্ষা আমি আজকে এই ভিডিওর মধ্যে দিতে চাই। কাংলু বলে তো, এবং আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এরকম স্ল্যাং ওয়ার্ড যেগুলি আছে, যেগুলিতে আমরা খুব কষ্ট পাই, এগুলি কিন্তু আমি সেন্সার করে রাখছি। মানে আমার এখানে ম্যাক্সিমাম ওরা এসে কাংলু কাংলাদেশ, বেটা তোরা এখানে কাংলু কাংলাদেশ এগুলো বললে আমার ইউটিউব চ্যানেল এগুলি অ্যাপ্রুভ করবে না রে বেটা, এগুলি সেন্সার করা আছে, এগুলা গালাগালি করিস না তোরা। তো দেখেন এখানে এই ছবিটা দিয়েছে এবং এখানে বলতেছে যে তারা নেভার হেল্প দিস কাংলুস। তো তোরা কি বাংলাদেশের চাইতে মানে বেশি ধনী? আসেন আমরা সেটার একটা উত্তর খুঁজি। তো দেখেন এখানে হাঙ্গার এবং মানে হাঙ্গারের যে মিনিংটা কি সেটা গুগল ট্রান্সলেশন থেকে আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে যে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলা ভাষাভাষী ওই পারে যারা আছে তোমাদের জন্য হাঙ্গার মানে হচ্ছে ক্ষুধা। এবং গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বলে একটা মানে ইনস্টিটিউট আছে, তারা প্রত্যেক বছরে প্রত্যেক দেশের উপর একটা মানে র্যাঙ্কিং করে, মেজারমেন্ট করে, বিভিন্ন প্যারামিটার আছে আর কি। তো সেখানে তোমাদের কি অবস্থান এবং বাংলাদেশের কি অবস্থান একটু দেখে নাও। আমি গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স মানে যারা গুগল চালাইতে পারেন সবাইকে আমরা দেখতে বলবো আর কি, এবং সেখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের পজিশন দিয়ে 2025 দিয়ে সার্চ করবেন এবং সেখানে দেখতে পাবেন যে ইন্ডিয়ার কী অবস্থা এবং বাংলাদেশের কী অবস্থা। মানে হাঙ্গার মানে তো ভাই ক্ষুধা, তোরা ক্ষুধার্ত বেশি রে বেটা, বাংলাদেশের চাইতে তোরা বেশি দরিদ্র, বেশি ক্ষুধার্ত, তোদের দেশে বেশি ভুখানাঙ্গা মানুষের সংখ্যা বেশি। তো এখানে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স পেজের মধ্যে ইন্ডিয়ার পজিশন আমরা দেখি, র্যাঙ্ক ইন 2025 102, মানে হচ্ছে 102। ইন্ডিয়া 2025-এ 25.8 পয়েন্ট পাইছে আর কি, এবং 2000 সালে তারা আরও মানে ক্ষুধার্ত ছিল, গরিব ছিল এবং অলমোস্ট অরেঞ্জ জোনে ছিল, এবং এখনও তারা গ্রিন জোনে আসে নাই। মানে আমাদের অবস্থা খুব একটা ভালো না, কিন্তু আমরা কিন্তু তাদের চাইতে অনেক ভালো আছি রে ভাই। বাংলাদেশি যারা আমরা এখানে আপনারা যারা দেখতেছেন আমার ভিডিওতে, আমরা ইন্ডিয়ার চাইতে অনেক ভালো, অনেক ধনী আর কি, আমরা অনেক বেশি খাই। তোরা ভুকা থাকিস, তোরা নাঙ্গা থাকিস, তোরা ক্ষুধার্ত থাকিস। 102 এবং বাংলাদেশের পজিশনটা কি? বাংলাদেশের পজিশন গ্রিন জোনে আমরা আছি, এবং 85 এটা হচ্ছে 2025 সালের ঘটনা। আমি 2025 সালে নভেম্বর মাসে এই ভিডিওটা বানাচ্ছি, তারা পরেও এইসব জিনিস দেখে আর কি। তো দেখেন যদি কাংলু বলিস তাহলে আমরা বলবো কি ইন্ডিয়াকে, তাহলে এখন থেকে আপনারা সব কাংলিয়া বলবেন, ইন্ডিয়া এখন থেকে কাংলিয়া, ঠিক আছে? আপনারা প্রত্যেকজন যেখানে যেখানে সব এই কাংলু মাংলু যারা এগুলি বলে ওদের ওখানে গিয়ে 10 বার করে কাংলিয়া বলে আসবেন। ইন্ডিয়া সমান সমান ইন্ডিয়া ইকুয়াল টু কাংলিয়া, ঠিক আছে? আপনাদের কাছে প্রত্যেকের কাছে এরকম একটা মানে রিকোয়েস্ট থাকবে। তো দেখেন এখানে 2000 সালে অরেঞ্জ মানে ডেঞ্জার জোনে ছিল, এবং 2025 সালে ইন্ডিয়া ওই 102 পয়েন্ট র্যাঙ্ক নিয়েও কিন্তু 102 হচ্ছে তাদের র্যাঙ্ক, এবং 25.8 মানে পয়েন্ট নিয়েও তারা ওই গ্রিন জোনে আসতে পারে নাই, এবং 2000 সালে কোথায় ছিল? অরেঞ্জ জোনে। এবং দেখেন আমাদের অরেঞ্জ জোনের কোনো বালাই নাই। 2000 সালেও কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো ছিলাম। তোদের সাহস হয় কেমনে? গদি মিডিয়ার খবর দেখিস সারাদিন, ওই ময়ূক রঞ্জন ঘোষের ওই চিল্লাচিল্লি গাদাগাদি পাদাবাদি এগুলি দেখোস এবং বাংলাদেশে এসে ছাগলামি করস। এবং আমরা দেখেন আমাদের 19.2 পয়েন্ট 2025-এ, এবং গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স এটা ওই মানে সারা বিশ্বে কিন্তু অ্যাকসেপ্টেবল একটা বডি আর কি। তো আমরা কোনো কালেই মানে ডেঞ্জার জোনে ছিলাম না অরেঞ্জ জোন বা রেড জোন, আমরা ইয়েলো থেকে আমরা বেটার করছি, আমরা 19.2 আমরা গ্রিন জোনে আছি। আমাদের বাংলাদেশের মানুষ মানে 3 বেলা খায়,
ঘুমায় এবং শান্তিতে আছে ভাই। তোদের আশেপাশে যেগুলো আছে ভুখানাঙ্গা, এগুলো একটু খেয়াল করিস। তো দেখেন বন্ধুরা, আমি গতকালকেও একটা ভিডিও বানিয়েছিলাম যে JF-17 বাংলাদেশ মানে চুক্তি করতেছে এবং এটা কিন্তু সার্কুলেট হয়ে গেছে এবং আমরা শুনতেছি যে 2 স্কোয়াড্রন, এবং সংখ্যাটা মানে অনেকে বলতেছে, বিশেষ করে পাকিস্তানি চ্যানেলগুলো বলতেছে যে এইটা মানে 2 স্কোয়াড্রন মানে হচ্ছে 1836টা, মানে বলা হচ্ছে যে 2 স্কোয়াড্রন JF-17 বাংলাদেশের সাথে MOU করেছে আর কি। এবং এটা যদি 24টা হয় বা 36টা হয়, আমার মনে হয় যে বাংলাদেশের এই জেট ফাইটারের সংখ্যা বাড়াতে হবে। JF-10C আনেন, ওইদিকে টাইফুন আনেন, এটা একদম 100 ফ্লিট 150 ফ্লিট, অনেকে বলেন যে 300 ফ্লিট হোক, মানে আমাদের মানে জেট ফাইটারে ভাই দেশের বাড়ি গ্রামের বাড়ি জন্ম। বন্ধুরা, গতকালকে আমি একটা ভিডিও দেখলাম, সেখানে আমাদের বিমান বাহিনী প্রধান উনি বলতেছিলেন যে ট্রেনিং মানে অনেক উন্নয়নের কথা বলেন বিমান বাহিনীর ব্যাপারে, এবং একটা মূল জিনিস আমার কাছে মনে হলো যে আপনাদের কাছে একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে ট্রেনিংয়ের কথা বলা হচ্ছে, এবং পাকিস্তানে গিয়ে আমাদের পাইলট ট্রেনিং নিবে, এবং এটা যদি না হয় তাহলে তাদের পাইলট বাংলাদেশে আসবে এবং আমাদের পাইলটদের ট্রেনিং দেওয়া হবে। তো এরকমই সোশ্যাল মিডিয়াতে এগুলি ঘুরতেছে যে বাংলাদেশি পাইলটস টু ট্রেন ইন পাকিস্তান ফর ফার্স্ট টাইম সিন্স 1971 টু এনহ্যান্স কমব্যাট অ্যান্ড টেকনিক্যাল এক্সপার্টিস। মানে এখানে তো ওই গ্রাউন্ডের টেকনিক্যাল যারা আছেন তাদেরও কিন্তু এগুলি লাগবে, এবং তারা তো যেহেতু ওই জেট ফাইটারে বাংলাদেশের থেকে একটু হলেও এগিয়ে আছে আর কি, কারণ তাদের কাছে মডার্ন অনেক জেট ফাইটার আছে এবং তারা নিজেরাই কিন্তু ওই JF-17 চাইনিজ টেকনোলজি, কিন্তু তাদের তো ওই মানে হ্যান্ডগুলি তো আছে আর কি, তারা জানে যে কেমনে এগুলি চালাইতে হয় বা অপারেট করতে হয়। আমরা তো দেখলাম যে ইন্ডিয়ান সামোসা তেজাস ওই মানে অয়েল লিক কইরা কেমনে দুবাইয়ে একেবারে শুধু যে বিধ্বস্ত হয়েছে তা না, তেজাসের যে ভারতের যে ইন্ডাস্ট্রি পুরোটাই ধ্বংস করে দিচ্ছে, এবং ভারতের এয়ারফোর্সের যে কী অবস্থা আমরা এটা দেখলাম আর কি। এবং দেখেন এই ছবিটাও ভালো লাগছে যে বাংলাদেশের এয়ারফোর্সের চিফ উনি ওই পাকিস্তানি চিফের সাথে দুবাই এরকম মিটিং করেন, এবং এই ছবিগুলো কিন্তু ভাইরাল হয়ে গেছে। তো দেখেন আমরা কিন্তু মানে পাচ্ছি আর কি, আমি বারবার বলছি যে টার্কি থেকে যে এয়ার ডিফেন্স সিস্টেম আর কি মিড এবং লং রেঞ্জের ওই হিসারো প্লাস আসতেছে, বা সিপার বা সাইপার লং রেঞ্জের, এগুলি আসলে আমার মনে হয় যে তাদের এইসব মানে ওই চিকেন নেকে কী করবে না করবে এগুলি আমাদের দেখে লাভ নাই। এবং আমি বলবো 400 যে ব্যালিস্টিক মিসাইল চাইনিজ, এটা কিন্তু দ্রুত ওই লালমনিরহাটে কিন্তু ডিপ্লয় করা উচিত। মানে এটা যদি অর্ডার না হয়, এটা দ্রুত ওই বাই এয়ারে কার্গোতে নিয়ে এসে আপনারা ওখানে জড়ো করেন। এবং দেখেন এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর কিছু খবর ছিল যে বাংলাদেশ টু প্রকিউর 6 ইমপ্রুভড KSS-1 সাবমেরিনস ফ্রম সাউথ কোরিয়া টু প্রোটেক্ট ইটস ম্যারিটাইম টেরিটরি। তো এইটা আমরা শুনেছি আর কি, আমাদের যে উপদেষ্টা আছেন মানে নৌবাহিনী যেটা দেখেন আর কি, মাঝে মাঝে উনি বক্তৃতা আসেন, এবং উনি রিসেন্টলি এরকম কিন্তু বলেছেন যে আমরা বড় সংখ্যক সাবমেরিন আমরা আনতে যাচ্ছি আর কি। তো এইটা অবশ্যই ভালো লাগে, আমাদের বাংলাদেশের সামরিক বাহিনী এগিয়ে যাক, নেভি এয়ারফোর্স এগুলি সব এগিয়ে যাক। এবং দেখেন এখানে নিউজ 24 12 ঘন্টা আগে ওই কি বলে নিউ ইয়র্ক মর্নিংসের যে খবরটা সেটা একটু মানে করেছে আর কি, বর্ণনা করছে। হঠাৎ চিকেন নেক করিডোরে সর্বোচ্চ সতর্কতা, উচ্চ পর্যায়ের বৈঠক। নিউ ইয়র্ক মর্নিংয়ে কিন্তু তারা এভাবেই বলেছিল যে চিকেন নেক অন হাই অ্যালার্ট, সিকিউরিটি আর্মি অ্যান্ড ইন্টেলিজেন্স এজেন্সিস মিট ইন শিলিগুড়ি। তো এখানে তারা ওই বর্ণনা করছে 22 তারিখের এই খবরটা, এবং এখানে ইংরেজি খবরটা না পড়ে নিউজ 24 যেটা লিখেছে বাংলায় সেটা আমি পড়তেছি। হঠাৎ চিকেন নেক করিডোরে সর্বোচ্চ সতর্কতা, উচ্চ পর্যায়ের বৈঠক। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, সীমান্তের কাছে সম্ভাব্য চীনা তৎপরতা এবং দিল্লির লালকেল্লার নিকটবর্তী বিস্ফোরণের পর চিকেন নেক করিডোরে নিরাপত্তা জোরদার। তো আমি একটু যদি পড়ি, এখানে ভারতের অত্যন্ত কৌশলগত এলাকা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিবেশী কয়েকটি দেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, সীমান্তের কাছে সম্ভাব্য চীনা তৎপরতা এবং দিল্লির লালকেল্লার নিকটবর্তী বিস্ফোরণের পর ভারতের এই গুরুত্বপূর্ণ করিডোর নিরাপত্তা জোরদার করা অপরিহার্য হয়ে পড়ে। মানে তাদের এইসব কথাবার্তা, মানে তারা নিজেদের ঘরের মধ্যে মানে আতঙ্কিত করার মতো এইসব বোমা বিস্ফোরণ হয় এবং সন্ত্রাসী তারা ধরতেও পারে না কে করছে না করছে, এবং সব ব্লেম আসে মুসলিমদের উপরে, এবং পাকিস্তানকে আগে দায়ী করতে এখন আবার বাংলাদেশকে নিয়ে টানাটানি করে আর কি। তো ওদের দেশে তো বাংলাদেশে ঢুকতেই পারে না, তোরা যে বর্ডারে কিলিং করস
মানে এইখান থেকে কার এত সাহস আছে যে ওই পারে আগে কিছু গরু টরুর ব্যবসা হইতো বর্ডার দিয়ে, সেটাও বন্ধ করে দিচ্ছে তোরা। এখন এরা নাকি বলে যে এই বর্ডার দিয়ে পার হয় নাকি ওই, কার এত মানে সাহস আছে যে দিল্লিতে গিয়ে ওখানে বোমা ফাটাবে আর কি, এইসব জিনিস আবার তারা লিঙ্ক খুঁজে বেড়ায় আর কি। তো দেখেন এখানে বলতেছে যে শনিবার 22শে নভেম্বর শিলিগুড়ির কেন্দ্রীয় আইবি অফিসে ভারতের একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়। করিডোরটির নিরাপত্তা কাঠামো পুনর্বিবেচনা করতেই এই বিশেষ বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে ভারতের 4টি সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ, এসএসবি, আইটিবিপি ও আসাম রাইফেলসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি সেনাবাহিনী, বিমান বাহিনী সহ কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বৈঠকে যোগ দেন। তো বন্ধুরা শেষে বলতেছে যে অতি সংবেদনশীল এই বৈঠকটি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে সূত্র জানিয়েছে করিডোরটিতে নজরদারি আরও বাড়ানো, সীমান্ত এলাকায় কার্যক্রম দ্বিগুণ করা এবং গুরুত্বপূর্ণ রুটগুলোতে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার মনে হয় যে মানে এর চেয়ে তার খবর কিছু নাই, মানে তারাও তাদের সীমান্ত জোরদার করুক, যাই করুক নাই করুক, কিন্তু আমাদের আসলে নিরাপত্তা বাহিনী যারা আছেন তারা এই জিনিসগুলিকে আরও গুরুত্ব সহকারে দেখবেন। এবং তারা যে ওই চিকেন নেকের কাছে যে 3টা গ্যারিসন মানে নতুন করে শুরু করেছে আর কি, অ্যাক্টিভ করেছে, এবং ওটা চাঁপাইনবাবগঞ্জ থেকে এদিকে রংপুর এবং রাজশাহী ওইসব জায়গাতে আর কি। তো ওইসব জায়গাতে ক্যান্টনমেন্ট করা সহ এই মানে ব্যালিস্টিক মিসাইল টিসাইল যেগুলো আছে, আকাশ প্রতিরক্ষা সিস্টেম যেগুলো আছে, এগুলো ডিপ্লয় করেন ওখানে। বাংলাদেশ আর ভয় পাওয়ার কিছু নাই, এবং বাংলাদেশের মানুষ খুব সাহসী। এখানে প্রচুর আপনারা এখানে এসে বলেন যে প্রয়োজনে যদি ডাক দেওয়া হয় আমরা মানে সবাই জান দেওয়ার জন্য প্রস্তুত, এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ যে এত মানে আত্মবিশ্বাসী এবং শক্তিশালী একটা জাতি, এটা কিন্তু আমরা বিভিন্ন সময় প্রুভ করেছি, এবং মানে ভারত জানে যে আমরা কতটা দুর্দান্ত সাহসী একটা জাতি। আমার মনে হয় যে তারা এইসব জিনিস করবে এবং উস্কানি দিবে। এবং রিসেন্টলি ভূমিকম্পের আতঙ্কের কারণে অনেকে ঢাকা ছাড়তেছেন, মানে যান অসুবিধা নাই, বাট একেবারে খালি যেন না হয়ে যায়। খালি হয়ে গেলে আবার তারাও এইসব নানা সুযোগ নিতে পারে। তো তারাই আবার ছড়াচ্ছে যে একই সাথে 2 ঘন্টা আগে পাকিস্তানে ভূমিকম্প হয়েছে, আবার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, এগুলো আবার আমেরিকা করতেছে কিনা। আমেরিকা তো বাংলাদেশের বন্ধু, এগুলো যদি কৃত্রিমভাবে এই ভূমিকম্প ঘটানো হয় তাহলে এইটা করলে ভারতই করবে। আমার মনে হয় যে আমি এটা নিয়েও ভিডিও বানিয়েছি, যারা দেখেন অবশ্যই দেখবেন। বন্ধুরা কৃত্রিমভাবেও কিন্তু ভূমিকম্প ঘটানো যায়। তা আমার মনে হয় যে এখনকার মতো ভিডিওটা মানে শেষ করব, লম্বা হয়ে গেছে, এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। সবার মঙ্গল কামনা করতেছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভূমিকম্পের এই আতঙ্কের মধ্যে সবাই নিরাপদে থাকেন। মানে বাসাবাড়ির মধ্যে ওই যারা নাকি টপ রাখেন আর কি ওই রেলিংয়ে, এইটা আমার মনে হয় যে একটু সাবধানতার কারণে সরিয়ে ফেলা উচিত। মানে ভূমিকম্পের এখন একটা এমন একটা আতঙ্ক একটা সিচুয়েশন বিরাজ করতেছে যে সবাই বিল্ডিং ছেড়ে, যারা একতলা দোতলার বাসিন্দা আর কি, দূর দিয়ে রাস্তায় নেমে যায়। এখন উপর থেকে যে কাঁপাকাঁপি হচ্ছে, সেগুলো যদি ওই টপগুলি আবার মানে মানুষজনের মাথায় যদি পড়ে তাহলে তো আসলে বিপদ। তো যাদের বাড়ি বড় দালান কোঠা আছে এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য যারা ব্যালকনিতে এইসব টপ রাখেন বা ভারী জিনিসপত্র রাখেন, আমার মনে হয় যে তারা একটু সতর্ক হবেন আর কি। অবশ্যই মানে দোয়া করব যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, নেট আছে, মানে আর্থকোয়েক থেকে প্রোটেকশনের জন্য অনেক দোয়া আছে আর কি, সেগুলি ইউটিউবে পাওয়া যায়, আপনারা সেগুলি সার্চ করে রাখবেন। দোয়া ইউনুস শুনবেন, কোরআন তেলাওয়াত বা বিভিন্ন সূরা আছে ইউটিউবে, সেগুলো ছেড়ে রাখবেন। আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের প্রতি আল্লাহরও একটা নেক নজর আছে। আমাদের বিশ্বাস আল্লাহ বাংলাদেশকে এমন কিছু ক্ষতি করবে না যেটাতে বাংলাদেশের আবার ঘুরে দাঁড়ানো বা উঠে দাঁড়ানো খুব কঠিন হয়ে যায় আর কি। তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো, সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।